টুম্পা আমার বুকে হাত দিয়েছে ফুপি অ্যাসাইনমেন্টগুলো চেক করছিল। নয়নতারা হঠাৎ টুম্পার মুখ থেকে এমন কথা শুনতেই চমকে উঠল। লক্ষ্য করলো টুম্পার চোখে পানি, মলিন শুকনো মুখখানি কেমন অসহায় দেখালো। উত্তেজিত হওয়ার কথা থাকলেও হলো না। মৃদু হাসলো নয়নতারা। নিশ্চয়ই ঠিকঠাক মতো তোর ঘুম হয়নি তাই না টুম্পা? এখন যা ঘুমো, আজে বাজে কথা বলিস না। আচমকা নয়নতারার দুপা জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল টুম্পা। আমি সত্যি বলছি ফুপি, তুমি যখন বাসায় থাকো না তখন আমার সাথে এমন করে ফুপা। বেশ রাগ হলেও নীরব রইল নয়নতারা। মেয়েটাকে দাঁড় করিয়ে বলল, টুম্পা আবারও বাজে কথা বলছিস? অপু তোর পিতার সমতুল্য, তুই কিসব বাজে কথা বলছিস? অপু শুনতে পেলে মনক্ষুণ্ণ হবে। ডুকরে কেঁদে উঠল টুম্পা। আমি জানতাম তুমি বিশ্বাস করবে না ফুপি, তাই এতদিন বলিনি, কিন্তু আজ তিনি আমায় খুব বাজে অফার করেছিল, তাই না পেরে তোমাকে জানালাম। সত্যি বলছি, আমি আর এই অমানসিক অত্যাচার নিতে পারছি না ফুপি। নয়নতারা বলল, আমি বিশ্বাস করি না, অপু এমন মানুষ নয়। কি করলে তুমি বিশ্বাস করবে ফুপি? পড়তে বস। ফুপির কাছে আশাহত হয়ে নিজের রুমে ফিরে গেল টুম্পা। ওদিকে দীর্ঘশ্বাস ফেলল নয়নতারা। বেলকনিতে গিয়ে দাঁড়ালো। টুম্পার বাবা মা মারা গিয়েছে, তার ভাইয়েরা কেউ টুম্পার দায়িত্ব নিতে চায় না। এতিম মেয়ে টুম্পা, তাই নিজের কাছে নিয়ে এসেছিল 17 বছর বয়সী টুম্পাকে। আজ 3 বছর টুম্পা তাদের দুজনের টোনাটুনি সংসারে আছে। অপু কখনো কিছু বলেনি, সব সময় নিজের সন্তানের মতো ট্রিট করে, কখনো সন্দেহ করার মতো কিছু দেখিনি। 5 বছর পর ঘর আলোকিত করার জন্য মেহমান আসছে। নয়নতারার খুশি ধরে না। এর মধ্যেই অপু সম্পর্কিত এমন কথা শুনতেই অবিশ্বাস্য লাগলো। হঠাৎ লক্ষ্য করলো ঘরে অপু এসেছে। সে ভেতরে আসলো। অপু টি শার্ট খুলতেই নয়ন লক্ষ্য করলো পিঠের মধ্যে একটা নখের আঁচড়ের মতো। বুকটা কেমন ডিপ ডিপ করতে লাগলো অজানা আতঙ্কে। ওয়াশরুমে ঢুকে গেল অপু। নয়নতারা কি করবে বুঝে উঠতে পারছে না। হঠাৎ কল বেজে উঠলো। স্ক্রিনের উপর জলজল করছে সুমনা ভাবি। ওয়াশরুম থেকে অপু বলল, কে কল দিয়েছে নয়ন? মোবাইলের নাম্বারটা নিয়ে ওয়াশরুমের দরজায় এসে বলল, সুমনা ভাবি। কথাটা বলতেই হুট করে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো অপু। বিরক্ত হলো সুমনা ভাবির উপর। কল কেটে সুইচ অফ করলো। পিক করলে না যে, ইচ্ছা করছে না। আবার ওয়াশরুমে ঢুকে গেল অপু। সুমনা ভাবি কেন জানি নয়নতারাকে পছন্দ করে না। কেন করে না তা নয়নতারা জানে না। তাকে দেখলেই মনে হয় সে সাপ দেখছে। ভাবখানা ঠিক এমন, সবই জানে অপু। তাদের পাশেই তার বড় জায়ের ঘর। সেখান থেকে ভাবির এত রাতে ফোন করার মানে খুঁজে পেল না নয়ন। আর অপুকেও তখন কেমন জানি দেখাচ্ছিল। হয়তো সে সুমনা ভাবিকে পছন্দ করে না বলে বিব্রত বোধ করেছিল অপু। ব্যাপারটা নেগেটিভ ভাবে নিল না নয়নতারা। সে গিয়ে ডাক দিল টুম্পাকে, টুম্পা টুম্পা খেতে আয়। অনেকবার ডাকার পর টুম্পার কোনো সারা শব্দ পাওয়া গেল না। দরজাও বন্ধ। কিছুটা বিরক্ত হয় নয়নতারা। এই টুম্পা তাড়াতাড়ি খেতে আয়। হাত মুখ মুছতে মুছতে এগিয়ে এলো অপু। কি হলো, চেঁচাও কেন? খেতে ডেকেছি মেয়েটাকে, জবাব দিচ্ছে না। তুমি খেতে বসো, আমি ওকে ডেকে আনছি। টাওয়েলটা নয়নের হাতে দিয়ে সোজা টুম্পার রুমে ঢুকে গেল অপু। দীর্ঘশ্বাস ফেললো নয়নতারা। কত আদর করে মেয়েটাকে, আর মেয়েটা পিতৃ সমতুল্য মানুষটার নামে কত বড় জঘন্য কথা বলেছে। ভাবতেই নয়নতারার মনটা বিষিয়ে উঠল। ছি, কিভাবে পারলো এমন কথা বলতে? ওদিকে অপুকে দেখতেই আতঙ্কিত চোখে তাকালো টুম্পা। দ্রুত জড়সড় হয়ে বসলো। টুম্পা মনি, খাওয়া দাওয়া করবে না? উত্তরের অপেক্ষা না করে হুট করে শক্ত করে বাহু ধরে বিছানা থেকে নামিয়ে নিল। আমি খাবো না, আমার ক্ষুধা নেই। কি যে বলো, খিদে নেই কি? চলো আমাদের সাথে খেতে বসবে। আজকে কি রান্না হয়েছে জানো? তোমার ফেভারিট চিকেন। এসো। টুম্পা চুপ করে রইল দেখে অপু আবার ওকে টেনে নিয়ে গেল খাবার টেবিলে। তারপর চেপে বসিয়ে দিল একটা চেয়ারে। সেদিকে এক পলক তাকিয়ে আবার চোখ সরিয়ে নিল নয়ন। অপু নিজেই ভাত বেড়ে দিল সবাইকে। খেতে বসে মুগ্ধ হয় নয়নতারা। মানুষটা হয়তো চাকরি বাকরি করে না, কিন্তু মনটা ভীষণ ভালো। কখনো টুম্পাকে একটা ধমকও দেয়নি। ভাত মাখিয়ে প্রথমে টুম্পার মুখে তুলে দিল, কিন্তু মুখ সরিয়ে নিল টুম্পা। আরো বিরক্ত হয় নয়নতারা। এসব কেমন বেয়াদবি টুম্পা? মাথা নিয়ে বসে রইল সে। আহ, চেঁচাচ্ছ কেন নয়ন? দেখছো না কি করছে? অপু দরদ মাখানো কণ্ঠে বলল, করবেই তো, বাবার সাথেই তো মেয়েরা এমন আহ্লাদ করে। মুচকি হেসে নিজের খাওয়ায় মনোযোগ দিল নয়নতারা। এখন তার কেমন জানি বিষের মতো লাগছে টুম্পাকে। আজ 3-4 বছর নিজের কাছে রেখে পেলে পুষে বড় করেছে। একটা ফুলের টোকা মেয়েটিকে দেয়নি। এতিম বলে বাবা মায়ের স্নেহ মমতা দিয়ে আগলে রেখেছে তারা দুজন। আর মেয়েটা কিভাবে পারলো অমন জঘন্য কথা মুখ দিয়ে বের করতে? পরে রাতে শুয়ে পড়ল দুজন। নয়নতারার ঘুম এলো না, কিন্তু শান্তিতে ঘুমোচ্ছে অপু। আলো আধারের মধ্যে তাকিয়ে রইল তার মুখের দিকে। টুম্পার কথাগুলো ভাবাচ্ছে তাকে। না, এমন কিছু অপু করতেই পারে না। হয়তো সুমনা ভাবি তার সংসারে অশান্তি করার জন্য ষড়যন্ত্র করছে। অপুকে জড়িয়ে ধরতেই সরিয়ে দিল। অপ্রস্তুত হলেও নয়নতারা ভাবলো ঘুমের মধ্যে এমন করেছে। সেও গুটিসুটি হয়ে শুয়ে পড়ল। বাইরের মানুষের কথা ধরে সে কখনো তার সংসারে অশান্তি করবে না। সে একজন শিক্ষিত মানুষ, তাই সতর্ক হয়ে থাকাটাই বুদ্ধিমানের কাজ। অপুকে সে ভীষণ ভালোবাসে। মানুষের অমন কথায় কখনো প্ররোচিত হবে না। প্রতিদিনের মতোই নাস্তার টেবিলে বসে আছে নয়নতারা ও অপু। টুম্পা নাস্তার টেবিলে এসে বলল, ফুপু আমি কলেজে যাচ্ছি,
যাচ্ছি, তুই খাবি না? বাহিরে খেয়ে নিব। আচ্ছা যা, তাড়াতাড়ি চলে আসিস। কোথাও ঘুরঘুর করিস না, দিন দুনিয়া এখন খারাপ হয়ে গেছে। বিশ্বাসযোগ্য মানুষগুলোরও এখন বিশ্বাস নেই। একটা দীর্ঘশ্বাস ফেললো টুম্পা। কথাটা তার উদ্দেশ্যেই বলেছে তার ফুপি, এটা সে বুঝলো। ঠিক বলেছ নয়ন। টুম্পামণি শোন। জি? ভয়ার্থ চোখে তাকালো টুম্পা। পকেট থেকে 100 টাকা বের করে টুম্পার হাতে গুজে দিল। কিছু খেয়ে নিস। লাগবে না ফুপা। আরে রাগ। চোখ সরিয়ে নিল নয়ন। একবার ফুপির দিকে তাকায় টুম্পা, দেখলো ফুপি রাগ করে তাকিয়ে আছে। টাকাটা হাতের মধ্যে চেপে বেরিয়ে গেল টুম্পা। নয়ন বলল, মেয়েটার দিকে খেয়াল রাখা উচিত। কেন বলো তো? মেয়েটা বিগড়ে যাচ্ছে। তুমি চিন্তা করো না নয়ন, আমি ওর দিকে খেয়াল রাখবো। ও অনার্স পাশ করলে বিয়ে দিব। এখন ঝামেলার দরকার নেই। কেন? আমি তো ভাবছি ওকে দ্রুত পাত্রস্থ করব। আরে মেয়েটা এখনো ছোট, কিসের বিয়ে বিয়ে করছো আজও? তারপর তারা নাস্তা করতে লাগলো। দুপুরবেলা শরীরটা খারাপ লাগছিল বলে নয়ন স্কুল থেকে ছুটি নিয়ে চলে আসলো। দরজা খুলে ঘরে ঢুকতে কেমন যেন একটা চাপা কান্নার শব্দ শুনতে পাচ্ছিল। এসব সদর দরজার সামনে দাঁড়িয়ে বিষয়টি বোঝার চেষ্টা করলো। খেয়াল করলো নয়নের ঘর থেকেই এই শব্দটা আসছে। সে আস্তে আস্তে নয়নের ঘরের দিকে গেল। দরজা খুলতে নয়নের পায়ের তলা থেকে মাটি সরে গেল। ভেতরে অপু তখন টুম্পার সাথে জোরাজুরি করছে, আর মেয়েটা নিজেকে বাঁচানোর জন্য বারবার দূরে সরে যেতে চেষ্টা করছে। অপু ডাক শুনেই অপু উঠে দাঁড়িয়ে গেল। টুম্পা ছুটে এসে বলল, ফুপি আমি তোমাকে বলেছিলাম প্রায় ফুপা আমার সাথে এমন করে, তুমি আমাকে বাঁচাও ফুপি। অপু বলল, নয়ন তুমি যেটা দেখেছো সেটা আসলে সত্য না। ও আমাকে নিজ থেকে এমন করতে বাধ্য করেছে। তুমি তো আমাকে চেনো, আমি কি এরকম করতে পারি বলো? নয়ন আর কিছু না ভেবে অপুর গালে একটা চড় বসিয়ে দিল। এসব ভাবনায় ঘুম ভেঙে গেল মাঝরাতে নয়নের। এতক্ষণ সে একটা দুঃস্বপ্ন দেখেছে। আসলে টুম্পার কথাটা তার মাথায় এমন ভাবে গেঁথে গেছে, তার মাথা থেকে কিছুতেই ব্যাপারগুলো যাচ্ছে না। স্ত্রীকে উঠে বসতে দেখে এতক্ষণে অপু উঠে বলল, কি হয়েছে? কিছু না। খারাপ কোনো স্বপ্ন দেখেছো তাই তো? শুয়ে পড়ো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। নয়নকে শুয়ে দিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে পরম যত্নে অপু। নয়ন কিছুতে এটা বিশ্বাস করতে পারে না যে তার স্বামী এমন কোনো কাজ করতে পারে। লোকটা তাকে খুব ভালোবাসে। দুদিন পর একদিন অপু ড্রয়িং রুমে বসে চা খাচ্ছিল। আজ ছুটির দিন, তাই সবাই বাসায় আছে। নয়ন এসে বলল, আমি একটু বড় খালার বাসায় যাচ্ছি, উনি খুব অসুস্থ। আমাকে ফোন দিচ্ছে কয়েকদিন যাবত, তাই একটু ভাবছি দেখে আসি। তা বেশ তো, যাও দেখে এসো। আর আমার মানিব্যাগ থেকে কিছু টাকা নিয়ে যেও। ওনার জন্য কিছু ফল কিনে নিয়ে যেও। ঘড়িতে তখন বিকাল 4টা। নয়ন বাসায় নেই। এই সুযোগে অপু টুম্পার ঘরে গিয়ে বলল, কি ব্যাপার, তোমার ফুপিকে তুমি কিছু বলেছো নাকি? কই না তো। আমি কেন কিছু বলতে যাব? 2-3 দিন ধরে দেখছি তোমার ফুপি বেশ কিছুটা টেনশনে আছে। যাই হোক, না বললেই ভালো তোমার জন্য, কারণ আমার কাছে তোমার বেশ কিছু ভিডিও আছে, সেটা তুমি ভালো করেই জানো। এবার কথা বাড়িয়ে শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই। যখন তখন তোমার ফুপি চলে আসতে পারে। এসো মামুনি, কাছে এসো। আপনি প্লিজ আমার সাথে আর এসব করার চেষ্টা করবেন না। আমার একটুও ভালো লাগে না। তোমার ভালো দিয়ে তো আমার কিছু যায় আসে না। তুমি আমার ঘরে থাকো, আমার টাকায় খাও, আমার টাকায় তোমার পড়ালেখা চলে। বিনিময়ে আমি কিছু চাইলে দোষ? এই বলে অপু বিশ্রীভাবে হাসতে লাগলো। ঠিক তখনই নয়ন এসে বলল, তোমার যদি এসবের জন্য কোনো খোরাকি দরকার হয় তাহলে আমাকে বলতে পারতে। হঠাৎ নয়নের আগমনে অবাক হয়ে গেল অপু। এটা তুমি কি বলছো? আমাকে তুমি এভাবে সন্দেহ করলে? না মিস্টার অপু, ভুল হচ্ছে। আমি তোমাকে সন্দেহ করিনি, কথাটা সত্য। আমি প্রথমে ব্যাপারটা বিশ্বাস করিনি, তবে আজকে নিজের চোখে একবার পরীক্ষা করার জন্য তোমাকে সুযোগ করে দিয়েছিলাম। আমার বিশ্বাসের সাথে এভাবে না খেললেও পারতে তুমি। সম্মানিত ভিউয়ার্স, আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা আমাদের বিশ্বাসের মর্যাদা দিতে পারে না। তাদেরকে অবশ্যই জীবন থেকে দূরে ঠেলে দিন, দেখবেন জীবন সুন্দর। গল্পটির রচনায় অভি ও চিত্রগ্রহণ ইফতি হুসাইন।